যাক, ছাত্র আন্দোলনের জন্য কয়দিন অন্তত ছুটি পেয়ে গেলাম। ছুটি তো এনজিওতে দিতেই চাই না। এখন রাসেল ভাইয়ের কাছে টাকা নিতে আসলাম। রাসেল ভাই বাড়ি থাকলেই হয়। ও রাসেল ভাই, বাড়ি আছেন? রাসেল ভাই। হ্যাঁ খিডা, আসতেছি। ভাই এর আগের মাসে তো আসতে পারেনি, গড়ে 2 মাসের কিস্তির টাকা বাকি আছে, টাকাটা দেন। এখন আপনি কিসের কিস্তি নিতে আইছেন? দেশ এখনো স্বাভাবিক হয়েছে? অফিস আদালত সবকিছু তো বন্ধ রয়েছে, এর ভিতরে আবার আপনি চলে আইছেন কিস্তি নিতে? আমি এখন কোনো কিস্তি মিস্তি দিতে পারবো না, আমার সময় লাগলে কিস্তি দিবা নেই, আমার হাতে এখন কোনো টাকা পয়সা নেই। আরে ভাই আপনি মুখে বললে তো হবে না, সবকিছু স্বাভাবিক হয়ে গেছে, আপনি কিস্তির টাকা আমার দেবেন না? কিস্তি কয়টা মিস গেছে, আপনি বাড়ি পড়ে আইছেন? আমি কি টাকা দেবো না একবারও বলেছি আপনার? আমি এই আন্দোলনের জন্য একটা মাস বাড়ি বসে রয়েছি, আমি কি কোনো কাজ কাম করতে পারিছি? কোনো জায়গায় কোনো প্রতিষ্ঠান খুলেছে? আপনার প্রতিষ্ঠান খুলে আপনি বাড়ি বাড়ি চলে আসেন? ভাই আমি ভাতটাই খাতে পারতেছি না, আর বউ ছেলে মিলে সব না খেয়ে রয়েছে। এই অভাবের মধ্যে আমি এখন কোনো টাকা পয়সা ভাই আপনার দিতে এটা আপনি কোনো কথা করছেন ভাই? কিস্তি কি নিয়ে কোনো জায়গায় বন্ধ আছে? এ পাড়ার এই মহল্লার সবাই তো কিস্তি দিচ্ছে, সবার কিস্তি তো আমি তুলতেছি, শুধু আপনার কাছ থেকে কিস্তির টাকা পাচ্ছি না, আর ছাত্রলীগের এক নেতার কাছ থেকে নিতে পারছি না। দেশের সবকিছুই তো স্বাভাবিক হয়ে গেছে, কিস্তির টাকা নেছেন তা কিস্তির টাকা দেবেন না, নাকি আমি কিস্তি দিয়ে বিপদে পড়ে গেছি, নাকি আমার এনজিও বিপদে পড়ে গেছে? ভাই আপনি এই সমস্ত কথা কইেন না, যাদের টাকা আছে তারা দিচ্ছে, আমার কাছে টাকা নেই, আমি এখন দিতে পারতেছি না। আমার সময় হলে আমি আপনার দিবান, আপনি যান। ভাই আপনি অন্তত একটা কিস্তির টাকা দেন। দূর ভাই, সেই ধরে আপনি কি বেচাল শুরু করলেন? বলতেছি যে আমার কাছে টাকা নেই। এই ইউনিয়নে শুধু আপনি আর ছাত্রলীগের এক নেতার জন্য আমার বেতনটা পর্যন্ত আটকায় রয়েছে, তাহলে বুঝতে পারতেছেন আমি বেতন পাচ্ছি না, আমি কিভাবে চলবো? আজকে যদি আপনি টাকা না দেন তাহলে আমি স্যার ম্যাডামটা আপনার বাড়ি দেখে নিয়ে আসবো। আপনার ভাই যা ইচ্ছা করেন দিনই, এত সময় ভালোভাবে কথা বললাম, আপনার কানে যায়নি, এখন আপনার যা ইচ্ছা তাই করেন গে। না আমি কি বিপদে পড়লাম? হাসিনা তুই পলাবি ভালো কথা, আর 2-3 বছর পরে পলাতিস, আমার এনজিওর টাকাগুলো সব তুলে নিতাম, আর এমনিতেও আমি চাকরি আর করবো না। কি ব্যাপার ভাই, আপনি আমার এত জরুরি ডাকলেন? ডাকিছি তোরে, গাড়িটা বিক্রি করে দেবো, ইমার্জেন্সি খুব টাকা লাগবে, বুঝেছিস? গাড়ি বেচে দেবে না, আবার ইমার্জেন্সি টাকা লাগবে, কি আছে ভাই? তুই বুঝতেছিস না দেশের কি পরিস্থিতি? আমার নেত্রী পলাই গেছে, এখন আমার গা টাকা দেওয়া লাগবে, ছাত্র লিগ করে এলাকায় খুব জ্বালাইছি নে, এখন আমার টাকা লাগবে, গাড়িটা বিক্রি করবো, তুই কত গ্রাম দিতে পারবি ক আমারে? গাড়ি তো নতুন, আবার বাইক টাকা লাগবে। আচ্ছা ভাই আমি আপনার 1 লাখ টাকা দিবান, গাড়িটা আমারে দিয়ে দেন। গাড়িটা আমি 3 লাখ টাকা দিয়ে কিনলাম, আর তুই 1 লাখ টাকা দাম করলি? আচ্ছা যা, বিপদের সময় তুই আর 50,000 টাকা বাড়াই দিস না। ভাই গাড়ির নাম পত্তনের কি দেখি করবেন? ওরে ভাই আমি যখন দেশে ফিরবানে তখন ওই সময় তো নাম পত্তন করে দিবানে। আজ 2 দিন ধরে ছাত্রলীগের নেতাটা পালামি না, এই তো পাইছি। এই দাও দাও দাও, তুমি না হাবিবুরের সাথে মেশো। আমি 2 দিন ধরে হাবিবুরের বাড়ি যাওয়া আসা করতেছি, হাবিবুর পাচ্ছি না, দেখতেছি ঘরে তালা মারা, কোথায় গেছে জানো নাকি? হাবিবুর ভাই 2 দিন আগে আমার কাছে গাড়ি বেচে কোনে জন্য চলে গেছে। কি বলিস? কেন আপনি জানেন না? না তো আমি তো জানি না। হাবিবুর ভাই ছাত্রলীগ করতো না, তাই ওই এলাকার সমস্যার জন্য কোনে জন্য চলে গেছে। তাহলে আমার কিস্তির টাকা? আপনি এখনো বুঝতে পারেননি? আপনি তো মারা খাইছেন। আমি সেই সকল নোংরা রাজনীতিবিদদের উদ্দেশ্যে বলতে চাই যারা রাতারাত্রি ক্ষমতা পেয়ে ক্ষমতার অপব্যবহার করা শুরু করে দিয়েছেন। মনে রাখবেন, আপনাদের নির্যাতনের শিকার হয়ে গ্রাম থেকে শহর থেকে যে মানুষগুলো পালিয়ে বেড়াচ্ছে তারাও এই দেশের নাগরিক। নতুন করে দেশ স্বাধীন হওয়ার পরও যদি মানুষকে পালিয়েই বেড়াতে হয় তাহলে দেশ স্বাধীন হলো কোথায়? আমার প্রশ্ন থাকলো স্টুডেন্ট ভাইদের কাছে।